অঞ্চলে যাই দেখেন, যেখানে যে যে পয়েন্টে চাঁদাবাজি হইতো সব পয়েন্টে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে। ডিসেম্বরের কথা তিনি বলেছিলেন এর আগে, যতটুকু আমরা বুঝি। উনি তো জুনের কথা বলেছিলেন, উনি তো আবার শর্তও দিয়েছেন যে বড় প্যাকেজ ছোট প্যাকেজ দিয়েছেন না। তো নির্ধারিত সময়টা কি ভাই? আমি তো মনে করি নির্ধারিত সময় আরো আগে হতে পারতো। সমস্যাটাকে আমি বলি আপনাকে, নির্বাচন তো আমাদের করতেই হবে, তাই না? ওনারা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু উনি কিন্তু মানে বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না। কারণ সরকার তো একটা বায়বীয় পদার্থ না, সরকার কতগুলি ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। তো এই যে ব্যক্তিগুলির সমন্বয়ে সরকার গঠিত হয়েছে, এই ব্যক্তিগুলির মধ্যে শতকরা 80% এই বিপ্লব অথবা আন্দোলন যাই বলেন না কেন তার সঙ্গে জড়িত ছিল না। কাজে বিপ্লবের চেতনা, আন্দোলনের চেতনা ওনাদেরকে তাড়িত করে প্রতি মুহূর্তে, এটা আমি মনে করি না। এটা হলো ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো আইনা সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে। বিপ্লবের চেতনা ধারণ করে সরার তোষার, কারণ যারা মাঠে ছিল, সে মাঠে ছিল, সে ছিল ফ্রান্সে। ওরা কি কারণে বুঝা না বুঝা তারা নিয়ে আসছে এটা ওরা জানে, এটা তো আমি জানি না। ওইটাই তোরা নিবে, কিন্তু আইনা নিয়ে যারে বসায় উনি যে বৈশা উনি যা যা করছে এটা বিপ্লব না, এটা বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না। কথা হলো সিম্পল একদম। কাজে ওনারা ইলেকশন করার জন্য আসছেন, কিন্তু এই ইলেকশন করাটা, এই কথাটা দেখবেন আপনি যে বিয়ের আসরে না, ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গুজে বসে, তারপরে কিন্তু কবুল কয় না। তারপরে একজন বলছে একজন ওই খালায় কয় হ্যাঁ আমি শুনছি হয়ে গেছে। তো উনি তো কবুল বলার জন্যই আসছেন রে ভাই। তো বলেন কবে ইলেকশন হবে, বলতে সমস্যাটা কি? এইটা হইলে ওইটা হলে সেইটা, সংস্কার পুরা হইলে ওইটা, ফুল প্যাকেজ হাফ প্যাকেজ, এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? আর উনি যে সংস্কার করবেন, উনি কি সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন? আপনি এই কথাটা বলেন তো। উনি যে বলছেন উনি সংস্কার করবেন, উনি যে সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন কিনা? স্টুডেন্টরা কিছু দাবি দিছে না? স্টুডেন্টদের দুইটা মূল দাবি, ওরা দুইটা দাবি নিয়ে গেছিল। একবার জুলাই প্রোক্লেমেশন, তারপর আরো কিছু দাবি নিয়ে গেছিল প্রেসিডেন্টের পদত্যাগ। উনি তো সব থামাই দিচ্ছেন। স্টুডেন্টরা যদি বিপ্লবের চেতনা থেকে এগুলি করে থাকেন, উনি কোন চেতনা থেকে থামাই দিলেন? কাজে চেতনায় কিন্তু ভাই আছে, দূরত্ব আছে। কাজে এগুলি বলে লাভ নাই। কথাটা হলো ভাই, আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন কিনা সেটা করেন। জনগণ ঠিক করবে, জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না। সংবিধান কেমন হবে এটা আলী রিয়াজের চেয়ে জনগণ বেশি, রিক্সাওয়ালা জানে বেশি। রিক্সাওয়ালার অপিনিয়ন নেন, ওই বিদেশি নাগরিকের অপিনিয়ন আমার দরকার নাই। এটা ক্লিয়ার কথা আমার কাছে। বিদেশি নাগরিক আলী রিয়াজ এসে বলবে যে আপনি এইভাবে সংস্কার করতে হবে, এইভাবে সংবিধান বানাতে হবে, ওটা আমি কি করুন? ওটা কি টিকবে নাকি? টিকবে এই সংস্কার? এটা হবে? সংবিধান সংস্কার করার একমাত্র এখতিয়ার জনগণের, এবং জনগণের যেহেতু সব জনগণ একসঙ্গে আসতে পারবে না, প্র্যাকটিক্যাল না, কিন্তু জনগণের যারা প্রতিনিধি তারা চেঞ্জ করবে। এর বাইরে অন্য কিছু ভাই আমার কাছে গ্রহণযোগ্য না। নির্বাচনের আগে তো রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের কি অবস্থা, আপনার বিশ্লেষণটা কি? দলগুলোর মধ্যে সংস্কার হওয়া তো খুবই জরুরি। কারণ আমাদের যে দলগুলো আছে, যে দলগুলো নিজেদেরকে ডেমোক্রেটিক বলে দাবি করে, তাদের মধ্যে ডেমোক্রেট আছে কিনা আমার সন্দেহ। এবং তারা মানে কিভাবে দেশের জাতিকে ডেমোক্রেসি দেবে এটাও আমি বুঝি না। কারণ তাদের যে ঐতিহ্য আগে দেখি আমরা, ওইখান থেকে খুব একটা ভরসা যে পাই তা কিন্তু না। কাজেই এটা একটা ব্যাপার আছে। কিন্তু এখন হইলো কি যে রাজনৈতিক দলগুলোকে ঠিক করার কথা অনেকদিন ধরে বলা বলি হচ্ছে। এটা কে করবে কাজটা? এই কাজটা কে করবে? ইলেকশন কমিশনের কিন্তু কিছু আইন কানুন আছে, সেই আইন কানুনগুলো ইলেকশন কমিশনকে প্রয়োগ করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ইলেকশন কমিশনে বলা হয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো ছাত্র অঙ্গ সংগঠন থাকবে না তো। কিন্তু আমরা সবাই জানি যে বিএনপির অঙ্গ সংগঠন হলো ছাত্রদল, আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল যেটা নিষিদ্ধ হয়ে গেছে, জামাতের ছাত্র শিবির, এটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এটা আমার মানে নাবালক বাচ্চাও বুঝে তো। এটা কি কারণে বুঝে? বোঝানো হয় বলে বুঝে। যখন আমরা দেখি যে রিজভী আহমেদ সিগনেচার করে বলে যে তোমাকে ছাত্র দলের অমুক পদে নিয়োগ দেওয়া হলো, আশা করি তুমি ভালোভাবে দায়িত্ব পালন করবা, সিগনেচার করে ওনার এই আসে, চিঠি আসে, তখন কি প্রমাণ হয়?
তখন কি প্রমাণ হয় যে এটা তার অঙ্গ সংগঠন। এখন এইটা নিয়ে যদি কালকে অন্য দলগুলি যায় ইলেকশন কমিশনে, যে আপনাদের আর প্রিয় তো আছে, থাকতে পারবে না, কিন্তু বিএনপির তো আছে, এই দেখেন এই চিঠি, তাহলে রিজভি আহমেদ এই চিঠি কেমন ইস্যু করলো যদি যায়, এবং যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সম্পন্ন হয়, তাহলে তো গণতন্ত্রের 12 বেড়ে যায় দলের মধ্যে। তো আমাদের যারা নির্বাচন কমিশন বাইসে বাইসে তেমন লোক কেন হয়, যে অথর্ব মানে মেরুদণ্ড বেকার হয়ে গেছে, ফিজিক্যালিও আলিও সবভাবে মেরুদণ্ড মানে আছে কিনা সন্দেহ। কারণ তারা কি অ্যাকশন নিতে পারবে? বিদেশে হলে সঙ্গে সঙ্গে ওই চিঠি দেখে অ্যাকশন নিত, কারো যাইতে হতো না, বলতো তুমি ওই চিঠি কিভাবে ইস্যু করলা, পারো তুমি করতে না, করছে তো সে প্রতিদিনই করতেছে। তো এখন এইগুলি গণতন্ত্রটা কিন্তু একা একা হবে না। আপনি আশা করবেন যে আমি একা একা গণতান্ত্রিক হয়ে যাব, তাহলে তো দুনিয়াতে থানা পুলিশের দরকার পড়ে না, সবাই ভালো হয়ে গেলেই হয়। আপনি সবাইকে বলেন তুমি যদি চুরি করো তো এটা মহাপাপ, তুমি দোজখে যাবা, হ্যান যাবা, তেন যাবা, সবাই যদি বিশ্বাস করে তাহলে তো আর কিছু লাগে না রে ভাই দুনিয়া। কিন্তু তারপর তো লোকে মানে না, বাস্তবতা মানে না। এখানেও সে একই জিনিস হচ্ছে। আপনি যদি মানাইতেন যে তুমি পলিটিক্যাল পার্টি করছো, তোমার পার্টির মধ্যে ডেমোক্রেসি থাকতে হবে, এই মানানোর অনেক আইন কানুন আছে কিন্তু গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে আছে, ইলেকশন কমিশনের কাছে আছে। তারা যদি মানাইতে পারতো, মানতো, সবাই জানে যে এইভাবেই চলছে, এইভাবেই চলবে, তো গণতন্ত্র আপনি দলের মধ্যে কেমনি করে আশা করবেন? সেটা হবে না। তবে আমি যে জিনিসটা বলি আপনাকে, সেটা হলো জানেন, যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনটাও হয়, যে মানুষ তার স্বাধীন মতো তার ইচ্ছা মতো ভোটটা দিতে পারবে, এবং যে ভোটটা সে দেবে সেই ভোটটা ঠিকঠাক মতো গোনা হবে, এইটা যদি নিশ্চিত করা যাইতো, 2-3টা ইলেকশন হলে পরে দেখবেন সব ঠিক হয়ে যেত। কিন্তু আমরা তো 2টা ইলেকশন হতে দিই না। যদি একটা হয়, পরেরটা আবার আমরা ক্যারিকেচার শুরু করি যে কিভাবে আমার লোককে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের প্রধান বানানো যায়, কিভাবে কার বয়স বাড়াইতে হবে, কমাইতে হবে, এগুলি করে মিরা টেনে আমরা একটা সাইজ করি। কিন্তু এত বড় ঘটনার পরেও কি রাজনৈতিক দলগুলোর শিক্ষা হবে বলে আপনি মনে করছেন না? কেমনি করে বলেন হবে শিক্ষা হবে? আওয়ামী লীগ যে ভুলগুলি করছে, এই ভুলগুলো কি এখনকার পলিটিক্যাল পার্টিগুলো একটা পর একটা করতেছে না? আপনি বলেন করতেছে কিনা? করতেছে না। যে ভুলের কারণে আওয়ামী লীগকে প্রায় সমূলে উৎপাদিত হয়ে যেতে হলো, এত বড় দল, সেই ভুলগুলি চান্স পেলে কোন পার্টি করতেছে না? আপনি আমাকে বলেন দেখি। এই যে 2 দিনের দল জাতীয় নাগরিক পার্টি, তারাও তো করতেছে এই কাজগুলি, করতেছে না? তারা বিভিন্ন অফিস টফিসে যায় না, খবর পাই না? পাই তো ভাই। কি ওরা কি জানে না এর পরিণতি কি? পরিণতি তো ওরাই ঘটেছে, এই কাজটা ওরাই করছে। করতেছে কেন আবার? হেলিকপ্টার উঠতে হবে কেন ওনাদের? ওই 2জনের কি কারণে উঠতে হবে? সিট খালি আছে তো, হইলো ভাই কিছু এটা তো উঠলো কেন? এটা কি আগে ছাত্রলীগ করতো, তখন ওনারা উঠেন, আবার পরের দিন দেখি বিশাল এক স্ট্যাটাস দেয় সার্জিস আলম, যে জনগণ কত ভুল করতেছে। জনগণ উনি যে সারাদিন কাজ করেন, যখন ওইটা দেখে না, খালি ওনার স্ট্যাটাসটুকু দেখে, কেন খালি ওনার ভিডিওটুকু দেখে, এই আবার স্ট্যাটাস দেওয়া, জনগণকে আবার জ্ঞান দেয়। এই কাজ আপনার ছাত্রলীগের সাবধান করতো না? করতো তো ভাই, জ্ঞান দিত পাবলিকের, সমানে জ্ঞান দিত। কি করতে হবে? তো এখন বিষয়টা হলো এখানে, প্রবলেম হলো মাথায়, মগজের প্রবলেম। এটা ইতিহাসে যাতে শিক্ষা না নেই, ইতিহাসের পাঠ, এটা তো আমরা বহুদিন ধরে বলতে বলতে পুরানা কথা হয়ে গেছে। শিক্ষা তো নিচ্ছে না। চরম পরিণতি কি হয় 2 দিন আগে দেখা গেছে, কিন্তু 2 দিনে সব ভুলে গেছে, সবাই গেছে। বিএনপির আচরণ দেখেন আপনি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যান, দেখেন না কি অবস্থা। প্রত্যন্ত অঞ্চলে যাই দেখেন, যেখানে যে পয়েন্টে চাঁদাবাজি হইতো, সব পয়েন্টে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে, খালি লোকটা চেঞ্জ হয়ে গেছে ভাই। এটা আপনি সাংবাদিকতা করেন, আপনি জানেন না, দেখেন না, সবাই দেখতেছে তো হয়েছে। তারা কি জানে না এই চাঁদাবাজির ফল কি? আগে যারা করতো তারা তো বিতাড়িত, এবং এরা মনে করতেছে আমি কোনদিন বিতাড়িত হবো না, আমি এখানে থাকবো। তো হয় এটা। জি, কথা বলবো সেই সঙ্গে এই যে বিএনপির পক্ষ থেকে যে মিডিয়া ট্রায়ালের কথা বলা হচ্ছে, মিডিয়া ট্রায়ালের বিষয়টা আমি বুঝতে চাই। মিডিয়া ট্রায়াল এটা তো ধরেন বিএনপির যিনি মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান উনি বলেছেন, উনি আসলে যেটা বলেছেন সেটা হলো যে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, উনি একটা এই ধরনের একটা অনুষ্ঠানে বলেছিলেন। তো সোশ্যাল মিডিয়াতে তো মিডিয়া ট্রায়াল হচ্ছে, এটা যে যার মতো করতেছে, এটা খালি বিএনপি এর ভিকটিম তা না, সব দলকেই মানে এভাবে ট্রায়ালে ফেলানো হচ্ছে। এবং ওখানে তো আমরা কনভেনশনাল মিডিয়াতে কি হয়, আপনারা যখন কারোর বিরুদ্ধে কিছু বলেন তখন তো যে ভিকটিম তার একটা বক্তব্য নেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হয় এখানে তো জার্নালিজম হয় না, এখানে অ্যাক্টিভিজম হয় এক ধরনের।
তো ওখানে অ্যাক্টিভিজম যারা অ্যাক্টিভিস্ট যারা আছে তারা তো তাদের বক্তব্যটাকে নানাভাবে প্রচার করার চেষ্টা করে, নানা রকম উত্তেজনা তৈরি করে, এবং ওই সমস্ত লোক আবার গর্ব করে বলেও। কিন্তু আমি এই ধরনের একজন লোকের বক্তব্য শুনেছি একটা বিদেশি টেলিভিশন, উনি বলেছেন, উনি ওনার যোগ্যতা সম্বন্ধে বলতেছেন, আমি মানুষকে উত্তেজিত করতে পারি। এখন মানুষকে উত্তেজিত করতে পারাটা এটা কি ধরনের যোগ্যতা আমি তো জানি না, বাট উনি পারেন এটা। তো এখন এই ধরনের লোক যদি কারোর বিরুদ্ধে, এবং আমি দেখেছি এরা কিন্তু মানে একটা টার্গেট করে নামে যে আজকে ওরা পচাবো, এবং তারা সে পচানোর জন্য সত্য কোনো যুক্তি লাগে না, তো কোনো যুক্তি লাগে না। আমার কাছে খুবই একটা বেশ কিছুদিন আগের কথা, আপনারা সবাই দেখেছেন, বিশেষ করে আমার দেখে খুব খারাপ লাগছে যে আসিফ নজরুল ইসলাম বলতেছিলেন যে যেই দিন ওনাকে বলা হয়েছে উনি নাকি আর্মির ওখানে ছিলেন, উনি বলতেছেন তো আমি তো ঢাকায়, এবং উনি প্রায় পারলে কাইন্দা দেয়। এখন যেই কথাগুলো ওনার বিরুদ্ধে বলছে, তিনি কি পরে আসিফ নজরুলের বক্তব্যের পরে উনি কি ওনার দর্শকদের কাছে নিজের অবস্থানটা ক্লিয়ার করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেছেন? করেননি তো। এটা কি আপনারা পারতেন? এটা কি কোনো কনভেনশনাল মিডিয়া পারতো? পারতো না। তার তো কোনো জবাবদিহিতা নাই। সে তো সাংবাদিকতা করে না, সে বলে আমি তো সাংবাদিকতা করি না। এখন তো তুমি কি করো? তুমি তাহলে তুমি ইচ্ছা করলে যে করে বলে দিলা, আমি তো ওনাকে দেখলাম ওই ঘটনার অমুকের সঙ্গে এই কাজ করতেছে, বলে দিলেন আপনি। তো এখন এটা তো ট্রায়াল না, এটা তো আমি মনে করি যে মানে কিলিং বলেন, মিডিয়া কিলিং বলেন আপনি, সেটা একদম কিল করে ফেলায়। তার তো একটা ফ্যামিলি আছে, তারই আছে হাকি কিছু। তো এখন সেগুলো তারা করতেছে, এবং তারা আবার পীর, তো তারা পীর, তাই পীরের কিন্তু কোনো নাই, মুড়ি যা কিন্তু পীর কোনো প্রশ্ন করে না, ভুল নাই, ভুল নাই, পীরের কোনো ভুল নাই। পীর যা বলবো তাই বাবা বলছে, মুড়ির দেশা। কারণ আমাদের এখানে আবার কিছু ব্রাহ্মণ পীরও আছে, ব্রাহ্মণ বংশীয় পীর, ওরা বলতেছে এটা করো, সবাই হ্যাঁ হ্যাঁ যা বলতেছেন দাদা ঠিক আছে, চলছে ভাই। এখন এইগুলি হয়তো উনি, আমার ধারণা উনি হয়তো এইগুলিকে ইঙ্গিত করেছেন, আমি জানি না কাকে ইঙ্গিত করেছেন, এটা উনি ভালো বলতে পারবেন। উনি তো মানে তার মানে কিছু বিষয় না, আমি খুব বিস্মিত হই মাঝে মাঝে, বিস্মিত হয়ে গেল। উনি ইদানিং কথাবার্তা এত মেপে বলেন, আমি আমি খুব বসে বসে আমি মোটামুটি ছিদ্রের বেশি টাইপ তো, একসময় তো আপনার কলিগ ছিলাম, আপনারা জানেন। তো আমি কিন্তু বসে খুব গবেষণা করি যে কোন পয়েন্টটা ধরা যায়, সমালোচনা করা সোজা। এই ভদ্রলোক এখন এত মেপে কথা বলেন, এবং সব তো স্ক্রিপ্টেড না, বলতেছে কথা খুব মেপে কথা বলেন, ধরাও খুব কঠিন। বাট উনি, আমার ধারণা, আমি অনেক দেখেছি এই সমস্ত পীরদের কণ্ঠে বিএনপির বিরুদ্ধে কথা বলতে, হয়তো উনি এটা বলেছেন, কিন্তু এটা বিএনপি জাতীয় পার্টি অথবা আপনার এই যে জাতীয় নাগরিক পার্টি অথবা এবি পার্টি যেই হোক না করুক, আমার কথা হলো কি আপনার সমালোচনা করেন। আমি কিন্তু তুষারের ম্যাচুরিটি দেখে আজকে মুগ্ধ হয়ে গেছি, রাগ করে না, এটা বিরাট সমস্যা একটা। এখন সেটা হলে আমার কথা হলো কি, ওরা নিজেরাই তো রাগ করবে। আমি কথা বলতেছি ভালো, আমরা এখন সমালোচনার যোগ্য হয়েছি, এটাও একটা অর্জন, তো ভালো, আমার ভালো লাগছে। তো আমার কথা হলো কি, এই যে সমালোচনাগুলি নেওয়া, সমালোচনা, কিন্তু যখন আপনি কুৎসা করবেন, সে কুৎসার জবাব সে কি দিবে? তো এখন সেটা হলো, এখন তো ট্রায়াল হচ্ছে না ভাই, ট্রায়ালে তো দুটো পক্ষ থাকে। মাসুদ কামাল ভাই, একটা জিনিস খারাপ হচ্ছে, কারণ আপনি 10টা কাজ করলেন ভালো, আপনার একটা ভুল হতে পারে না, পারে, ওইটার জন্য আপনাকে ভারতের দালাল বা আপনাকে পাকিস্তানের দালাল বানায় দিবে, এই প্রবণতাটা সকল সহজ হয়ে গেছে। আমি আপনাকে আমার একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার একটা কন্টেন্টে 7 মিনিট একটা কন্টেন্ট, 7 না 8 মিনিট একটা কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টে আমি 3 ধরনের মন্তব্য পাইছি। একজন বলছে আমি হলাম গিয়া আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক হচ্ছি, আওয়ামী লীগের দালাল। আরেকজন বলছে বিএনপি আসলে আপনাকে একটা পদ্মা হবে, কারণ আপনি বিএনপির পাতাটা হয়ে গেছেন। আরেকটা বলতেছে আমি নাকি জামাতের দোসর। তো এখন আমার কথা হলো যে একটা কন্টেন্ট, আমি একটা বলি, আগামী দিনে আপনি কেয়ারটেকার চিফ হওয়ার সম্ভাবনা আছে। তো এখন প্রশ্ন হলো কি, এগুলো ট্যাগিং, ট্যাগ করতে তো কোনো পয়সা লাগে না, তারপরে জবাব দিতেও নাই, বলে দিলেন। এই বিষয়গুলো আসলে আনহেলদি আমি মনে করি। আমার মনে হয় তারা যখন ওই দিকে ইঙ্গিত দিয়েছেন, এগুলি হওয়া উচিত না।